আমি নির্দিষ্টভাবে সাধারণ মানুষ, বাংলার সাধারণ মানুষ, কলকাতার সাধারণ মানুষকে আজ জবাব চায় বাংলাতে নিয়ে এসেছি। তার কারণ এই সাধারণ মানুষরাই বুদ্ধদেব ভট্টাচার্য যা ছিলেন সেটা বানাতে সাহায্য করেছিলেন, এবং এই সাধারণ মানুষদেরই ওপর অভিমান করে বুদ্ধদেব ভট্টাচার্য একটা সময় নিজের পাম অ্যাভিনিউয়ের যে অ্যাপার্টমেন্ট, সেই অ্যাপার্টমেন্টে চলে গেছিলেন। কিন্তু সাধারণ মানুষ সত্যিই কি চেয়েছিলেন যে কারখানা সেখানে হবে না? সাধারণ মানুষকে সত্যিই চেয়েছিলেন যে আমাদের পরবর্তী প্রজন্মগুলো বাইরে চলে যাবে, রাজ্য ছেড়ে দেবে, জঙ্গি আন্দোলন হবে? বুদ্ধদেব ভট্টাচার্য আসলে এই স্বপ্নের ফেরিওয়ালার মতন একটা স্বপ্ন নিয়ে এসেছিলেন, যে স্বপ্নটা চুরমার হয়ে গেছিল। কি কারণে আমরা জানি না, কিন্তু আমার সাথে যিনি রয়েছেন এই মুহূর্তে, তিনি টাটা ফ্যাক্টরি, সিঙ্গুরের টাটা ফ্যাক্টরির প্রথম সুরক্ষা আধিকারিক হিসেবে কাজ করেছেন। তিনি হয়তো বলতে পারবেন বুদ্ধদেব ভট্টাচার্য মিথ্যাবাদী ছিলেন, মিথ্যুক ছিলেন না। বুদ্ধদেব ভট্টাচার্য জান প্রাণ দিয়ে কাজটা করেছিলেন যাতে আমার আপনার ঘরের ছেলে সিঙ্গুরে কাজটা পায়, এবং কিছু মানুষ চেষ্টা করেছিলেন যে না, এটা যেন না হয়। একবার দেখে নেব এই প্রতিবেদন এবং তারপর সেই অতিথির কাছে আসছি। সবচেয়ে বড় ইস্পাত কারখানার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম, শালবনীতে আনতে পেরেছিলাম 30,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট। শালবনী এখন অনিশ্চিত হয়ে গেছে। তিনি স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন দেখিয়েছিলেন, শিল্পায়নের স্বপ্ন, কল কারখানার স্বপ্ন, বেকার যুবকদের হাতে কাজ দেওয়ার স্বপ্ন। 2006 সালে ফের মহাকারণের মসনদে বসেই শপথ নিয়েছিলেন শিল্প গড়ার। এককালে যে বাম সরকারের বিরুদ্ধে শিল্প শেষ করার কারিগর বলে অভিযোগ তুলে বারবার আক্রমণ শানাত বিরোধী পক্ষ, সংকল্প নিয়েছিলেন সেই শিল্পায়ন অস্ত্রেই প্রতিপক্ষকে ঘায়েল করার। স্লোগান তুলেছিলেন, সাফল্যকে বজায় রেখে আমাদের শিল্পে এগোতে হবে। বলতে চেয়েছিলেন চাষির ছেলে কেন শুধুই চাষ করবেন, কেন কাজ করবেন না কারখানায়? স্বপ্নের ফেরিওয়ালা নেমেছিলেন স্বপ্ন সত্যি করতে। শিল্পায়নের বীজ পোতা শুরু করতে চেয়েছিলেন সিঙ্গুর নন্দীগ্রাম দিয়ে। সিঙ্গুরে টাটা এনে শুধুই গাড়ি তৈরি করতে চাননি, চেয়েছিলেন রাজ্যেরও চাকা গড়াতে, উন্নয়নের চাকা গড়াতে। তবে সে আশা বদলে যায় দুরাশায়। শুরু হয় রক্তক্ষয়ী জমি আন্দোলন। সিঙ্গুরকে টাটা করে ন্যানো ছুটেছিল সানন্দে। দুর্গাপুজোর বোধনের সময় বিসর্জন হয়েছিল শিল্পায়নের। রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হার হয়েছিল প্রশাসক বুদ্ধদেব ভট্টাচার্যের। বামফ্রন্ট মানে সিঙ্গুর, বামফ্রন্ট মানে নন্দীগ্রাম। গেল জমি গেল, কি গেল আর কি এলো? সিঙ্গুর শ্মশান হয়ে বসে আছে। আমি বলেছিলাম 400 একর দেওয়া যায় না, এটা অন্যায় আবদার হচ্ছে। এখন চেন্নাইয়ের পর গুরগাঁও হয়ে যাবে, গুজরাট হয়ে যাবে। পশ্চিমবাংলার যে অন্ধকারে, সে অন্ধকারে থাকবে। আমাদের ছেলে মেয়েদের জন্য দেবেন না? এই কোম্পানিগুলো সব ব্যাঙ্গালোর যাবে, আর আমাদের ছেলে মেয়েরা সব ব্যাঙ্গালোর চলবে। পরাজয় হয়েছিল বটে, তবে সঠিক আশঙ্কাও করেছিলেন তিনি। বাংলার শিল্পায়নের আকাশে যে সিঁদুরে মেঘ দেখেছিলেন, আজ সেটাই যেন সর্বগ্রাসী। তাই তো বাংলার শিক্ষিত ছেলেমেয়েরা ছুটছে দেশের নানা প্রান্তে, সংসার চালাতে ছাড়ছে ভিটে মাটি। বাংলায় বাড়ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা। সিঙ্গুর থেকে শালবনী মিছিল, এটা প্রতিবাদের মিছিল। অন্যায় হচ্ছে, ভয়ঙ্কর অন্যায় হচ্ছে, তাই প্রতিবাদ। পশ্চিমবাংলায় নরককুণ্ড হচ্ছে পশ্চিমবাংলা। ভারী শিল্প না হলে যে বাংলায় সর্বনাশ হয়ে যাবে, থেমে যাবে অর্থনীতি, একথা তো তিনি ক্ষমতায় থাকার সময় বহুবার বহু সভায় বলেছিলেন। ক্ষমতা চলে যাওয়ার পরেও ভাবতেন ইঞ্জিনিয়ারিং কলেজগুলো থেকে পাশ করা ঝকঝকে তরুণ তরুণীদের কথা। একটা সর্বনাশের কিনারায় গিয়ে দাঁড় করিয়েছে এই সরকার এই রাজ্যকে। এ রাজ্য এখন দেউলিয়া, মানুষের ভবিষ্যৎ নেই, যুবকদের ভবিষ্যৎ নেই, কলকারখানা হচ্ছে না, আত্মহত্যা আত্মহত্যা। এই সরকার চলছে সমাজ বিরোধীদের সরকার, এ চলতে পারে না। শুধু নিরাশার কথা নয়, হতাশার কথা নয়,
গলায় ছিল লড়াই সংগ্রামের কথাও, হার না মানা জেদের কথাও। সামনে লড়াই, সামনে লড়াই। এ লড়াই লড়তে হবে, শুধু নয়, লড়তে তো হবেই। এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে আশানুরূপ ফল আর করেনি তার দল। ধোপ দুরস্ত সাদা পায়জামা পাঞ্জাবি কোলাপুরি চটি পায় রাজনীতির ময়দানে আর বুদ্ধবাবুকে দেখা যাবে না। লাল ঝান্ডায় মোড়া ব্রিগেড সমাবেশে লাখো লাখো কমরেডকে আগামীর স্বপ্ন দেখাবেন না কেউ। কিন্তু যে স্বপ্ন তিনি দেখেছিলেন, যে স্বপ্ন নিয়ে বাঁচতে চেয়েছিলেন, তা পূরণ করবে কে? আদৌ কি স্বপ্ন পূরণ হবে বুদ্ধদেব ভট্টাচার্যের? বাংলায় কি শিল্পের জোয়ার আসবে? খুন হয়ে যাওয়া স্বপ্নের লাশ ফিনিক্স পাখির মতো জেগে উঠবে? রিপাবলিক বাংলা। ক্যাপ্টেন শৈবাল ঘোষ আমার সঙ্গে রয়েছেন। ক্যাপ্টেন শৈবাল ঘোষ, সিঙ্গুরে যখন ফ্যাক্টরিটা হয় তখন আপনি সেখানে ফার্স্ট সিকিউরিটি ম্যানেজার হিসেবে কাজ করতেন, মানে আপনি টাটা মোটরসেরই ম্যানেজার হিসেবে চাকরি নিয়েছেন। আচ্ছা, তো তারপরে কি হলো? মানে কোম্পানিটা ওখানে তো প্লান্ট দিল, ওখানে মেন আপনার সুরক্ষার দায়িত্বটা, মানে আপনি পাঁচিল দেওয়া ইত্যাদির কাজ ছিল। আমি 2004-এ ইন্ডিয়ান আর্মি থেকে যখন বেরিয়ে এলাম। আচ্ছা, আপনি ভেটারেন ইন্ডিয়ান আর্মি, এক্স ক্যাপ্টেন, শর্ট সার্ভিস কমিশন থেকে যখন বেরিয়ে এলাম, আমার কাছে কলকাতা বা পশ্চিমবঙ্গে চাকরি করাটা কোনো অপশান ছিল না, কোনো ইন্ডাস্ট্রি ছিল না। তা আমি জয়েন করলাম আইসিআইসিআই ব্যাংক বম্বেতে। 2.5-3 বছর কাজ করার পরে হঠাৎ কল পাই টাটা মোটরস HR থেকে, পুনা থেকে, যে আপনি তো শুনেছেন প্ল্যান্ট আসছে, আপনি কি সিঙ্গুরে। আপনি এমনিতে কোথাকার মানুষ? আমি কলকাতারই। মানে সিঙ্গুরে হচ্ছে মানে 2 ঘন্টায় এবার অফিস করতে পারবেন, সেটা আপনারও মজা। টাটার ফ্যাক্টরি, এখানে থাকবো আমরা, জামশেদপুরের নাম শুনেছি। সেই স্বপ্নটা যখন আমি এলাম 2007-এর শেষে, দেখলাম 20 বছর 25 বছরের এক্সপিরিয়েন্সড যারা GM DGM সব বাঙালি, এবং প্রত্যেকেই বাঙালি একটা স্বপ্ন নিয়ে এসছেন। কেউ টয়োটা ছেড়ে, কেউ মারুতি ছেড়ে, কেউ লিলান ছেড়ে, এবং তার মধ্যে কয়েকজন আমি নাম নেব না, আমি তাদের জানি। তারা বলেছেন আমরা ভাবতে পারিনি যে চাকরির যখন আমাদের 1/3 2/3 পিরিয়ড হয়ে গেছে, আমরা হঠাৎ করে একটা এস্টাবলিশ চাকরি ছেড়ে আমরা টাটাতে আসবো। আমরা একটা স্বপ্নের জন্য এসেছিলাম। আন্দোলন শুরু হলো, এবং এই আন্দোলনটা একটা রাজনৈতিক আন্দোলন ছিলই। আমি সেখানে না গিয়ে বলছি যে আমরা সিঙ্গুরে যখন আমি প্রথম এলাম 2007-এর শেষের দিকে, একটা স্লিপি টাউন, একটা ছোট দোকান, একটা ছোট স্টেশন, চোখের সামনে দেখলাম যে ইকোনমিক অ্যাক্টিভিটিটা কত বাড়তে থাকে। একটা ছোট চায়ের দোকানে যেখানে 10 কাপ চাও বিক্রি হতো না, সেখানে 100 কাপ চায় বিক্রি হলো। একটা ফোনে তখন রিচার্জ হতো, সিম রিচার্জ কার্ড, যেটা 5 টাকা হতো না, সে 500 টাকা করলো। চোখের সামনে একটা প্ল্যান তৈরি হলো। কিন্তু যেহেতু এটা রাজনৈতিক আন্দোলন ছিল, ইচ্ছুক অনিচ্ছুক তাদের প্রচারণা করে দেয়াল ভেঙে ভেতরে প্ল্যান্টে লোক ঢোকানো, প্ল্যান্টের মধ্যে মারামারি, চুরি করা, সেগুলোই আমরা সামাল দিতে 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 তারপর একটা বড় আন্দোলন, রাস্তা বন্ধ, প্ল্যান্টে গাড়িকে কিছু আক্রমণ করা হলেন, এবং তারপর রতন টাটা একদিন উনি তারপর এমপ্লয়ি সেফটিটাকে মাথায় রেখে উনি চলে গেলেন। রতন টাটা বলেছিলেন, সেই সময় আমার মনে আছে, আমি সেই সময় খবরের কাগজে দেখেছিলাম, রতন টাটা বলেছিলেন যে আমাকে বলা হয়েছিল আমি বন্দুক মাথায় ঠেকালেও আমি সিঙ্গুরের ফ্যাক্টরি ছেড়ে যাব না। মমতা বন্দ্যোপাধ্যায় তো ট্রিগারটাই চেপে দিলেন। মানে এরকম পরিস্থিতি হয়েছিল সুরক্ষার, মানে আপনি নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থাতে এতটা ল অ্যান্ড অর্ডারের ক্রাইসিস হয়ে গেছিল সিঙ্গুর ফ্যাক্টরিতে। এই কারণে যে পুলিশ যেটা ডিপ্লয়মেন্ট হয়েছিল, তারা এই পরিবর্তনটা যে হতে যাচ্ছে তারা বুঝতে পেরেছিল, এবং যারা ল অর্ডার সিচুয়েশনটা করতো, যেমন একটা ফ্যাক্টরিতে বাইরে থেকে চুরি চামারি একটু হয়, সিকিউরিটি থাকে, তারা দিলে তারা চলে যায়, কিন্তু এখানে সেটা হচ্ছিল না। তারা পাঁচিল ভাঙতো, পুলিশ কিছু করতো না। তারা পাঁচিল থেকে গ্রামের খাসের বেড়াবেড়ি জয়মল্লা তারা ঢুকতেন, তারা প্ল্যান্টে স্ক্র্যাপ নিতেন, প্ল্যান্টে ড্যামেজ করার চেষ্টা করতেন, এবং আমরা যখন তাদের বাধা দিতে দিতাম ব্যক্তিগত প্রাইভেট সিকিউরিটি দিয়ে, তারা তখন তাদের মারতো আমাদের, এবং পুলিশ সেখানে অনেকটাই নিষ্ক্রিয় ছিল, কারণ তারা এই পরিবর্তনটা বুঝতে পেরেছিল, এবং তারা এই ঝামেলার মধ্যে পুলিশ যেতেন না। তো যদি সত্যি পুলিশ এবং প্রশাসন, আমার এটা তখন মনে হয়েছিল যে শুধু এই রাজ্যের চিফ মিনিস্টারই চান এই প্ল্যানটা হোক, কিন্তু তার নিচে যারা আছেন তারা কেউ চান না। সেই সাপোর্টটা না পাওয়াতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এমন একটা জায়গায় চলে যায় যে প্রতিদিন প্ল্যান্টের মধ্যে 200 লোক ঢুকে যাচ্ছে, 100 লোক চলে যাচ্ছে, রাতের মধ্যে মারামারি চলছে। তো সেই প্রোডাকশন, একটা প্ল্যান্টের যে সুষ্ঠু যে অ্যাডমিনিস্ট্রেশন, সেটাই করা অসম্ভব হয়ে গেছিল।